এখন আমরা খ নাম্বার কোয়েশ্চেনের আনসার করব। খ নাম্বার বলছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এখানে আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করব। কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় এটা আমরা এই মুহূর্তে দেখব। এখানে আমরা লিখব উপরে 1 নং প্রশ্নের উত্তর খ। আমাদেরকে প্রথমে জানতে হবে, যেহেতু আমরা এখান থেকে মধ্যক নির্ণয় করব, মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কয়টি গড়ের প্রয়োজন এটা আমাদেরকে জানতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের 3টা গড়ের প্রয়োজন হবে, প্রাপ্ত নম্বর, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। এই 3টা গড় আমাদের প্রয়োজন হবে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে। যেহেতু ইতিমধ্যে আমাদের প্রশ্নের মধ্যে 2টা গড় দেওয়া রয়েছে, একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, এই প্রাপ্ত নম্বরের নাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এবং এই হচ্ছে গণসংখ্যা। তাহলে আমাদেরকে শুধুমাত্র এদিকে আরো একটা গড় তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এদিকে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এদিকে 11টা গড় তৈরি করব। এখানে রয়েছে 10টা গড়, কিন্তু আমরা তৈরি করব 11টা গড়। কারণ হচ্ছে নিচে যখন আমরা এগুলা যোগ করব n এর মান, তখন আরেকটা গড় প্রয়োজন হবে। এর জন্য আমরা এখানে 11টি গড় তৈরি করব। চার, 5, 6, 7, 8, 9, 10, 11। সো এদিকে আমরা 11টি গড় তৈরি করলাম, এবং এদিকে আমরা তৈরি করব মোট 3টা গড়। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টা গড় আমাদের প্রয়োজন হবে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে। এখানে আমরা উপরে লিখে দিব মধ্যক নির্ণয় করা হলো। মধ্যক নির্ণয় করা হলো, আমরা এটা উপরে লিখে দিব। এখন দেখেন, এখানে আমরা প্রশ্ন দেখব। প্রশ্নের মধ্যে কি কি রয়েছে। এখানে দেখেন প্রশ্নের মধ্যে রয়েছে 11 থেকে 20। প্রথম হচ্ছে প্রাপ্ত নম্বর, তারপর গণসংখ্যা। আমরা এখানে লিখব প্রাপ্ত নম্বর, তারপর লিখব গণসংখ্যা। এখান থেকে আমরা প্রাপ্ত নম্বরে করে প্রশ্ন থেকে দেখে দেখে প্রাপ্ত নম্বর লিখে নিব। এখানে প্রশ্নের মধ্যে রয়েছে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, তারপর হচ্ছে 41 থেকে 50, 51 থেকে 60। এরকম আমরা এগুলা এদিকে লিখবো, প্রাপ্ত নম্বরের গড়ে আমরা প্রত্যেকটা লিখব। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা প্রাপ্ত নম্বর লিখলাম। এখানে প্রশ্নের মধ্যে এদিকে দেওয়া রয়েছে, কিন্তু আমরা যখন লিখব তখন আমরা এদিকে লিখব। গণসংখ্যা সেম একইভাবে আমরা প্রশ্ন থেকে লিখে ফেলব। প্রশ্নের মধ্যে যেরকম গণসংখ্যা দেওয়া রয়েছে এটা আমরা লিখে ফেলব। 6, 16, 12, 13, 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1। সো আমরা প্রশ্ন থেকে কিন্তু গণসংখ্যা লিখে ফেললাম। এখন আমরা এই যে নিচে একটা গড় রয়েছে, এখানে আমরা লিখব n = 2। এখানে আমরা গণসংখ্যা সবগুলো যোগ করব, যোগ করে এখানে বসিয়ে দিব। সো এখন আসি আমরা ডান পাশে, এখানে যে খালি ঘর, এখানে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা, যেটা কিন্তু প্রশ্নের মধ্যে দেয়া নেই। এখানে যে 2টা গড় ছিল, এই 2টা গড় আমরা ইতিমধ্যে ভরাট করে ফেলেছি। এখানে লিখবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা।
ক্রমযোজিত গণসংখ্যা আমরা লিখে ফেললাম। এখন এখান থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব? প্রথম ঘরে যেভাবে আছে সেম একই থাকবে। প্রথম ঘরে রয়েছে 6, আমরা এখানে লিখব 6। আশা করি বুঝতে পেরেছ। প্রথম ঘরে যা থাকবে সেম একই লিখব 6। এইটার সাথে আমরা নিচের ঘরের এটা যোগ করব। 16 এবং 6 হচ্ছে 22। এটার সাথে আমরা নিচেরটা যোগ করব। 22 এবং 12 কত হয়? 2 আর 2 4, 2 আর 1 3, 34। 34 এবং 13 আমরা যোগ করব। 4 এবং 3 হচ্ছে 7, 3 এবং 1 হচ্ছে 4, 47। এখন আমরা 47 এবং 20 যোগ করব। কত হবে? 7 এবং 0, 7, 4 এবং 2, 6, 67। এখন 7 এবং 5, 7 5 হচ্ছে 12, 2 হাতে হচ্ছে 1, 6 আর হাতে 1, 7, 72। 72 এর সাথে 4 যোগ করলে 76, 76 এবং 3 হচ্ছে 79 এবং 1 হচ্ছে 80, 80। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। তার মানে যদি আমরা এই সবগুলো যোগ করি তাহলে এখানে 80 বের হবে, 80 বের হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এই সারণী তৈরি করব। মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে এরকম একটা সারণী প্রথমে তৈরি করতে হবে এবং এখানে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা এই দুইটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। আমরা প্রশ্ন থেকে খুব সহজে এই দুইটা তুলে ফেললাম এবং ক্রমযোজিত গণসংখ্যা আমরা এইমাত্র বের করলাম। প্রথম ঘর একই থাকবে, তারপর এটার সাথে নিচেরটা যোগ করব, এটা যোগফল বের হবে। তার সাথে এর নিচেরটা যোগ করব, এটা যোগফল বের হবে। এরকম ভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এখন যেহেতু আমরা মধ্যক নির্ণয় করব তাহলে আমাদেরকে মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। আমরা হয়তো সকলেই জানি মধ্যক নির্ণয়ের সূত্রটা কি। এখানে লিখব আমরা জানি। আমরা জানি আমরা জানি কি সমান সমান? মধ্যক সমান সমান মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হচ্ছে মধ্যকের সূত্র, হয়তো আমরা সকলেই জানি এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন দেখেন এখান থেকে আমরা ডান পাশে একটা টান দিব। টান দিয়ে এখানে কি কি প্রতীক রয়েছে এগুলো আমরা লিখবো এখানে আমাদের অঙ্ক করার সুবিধার্থে। এখানে রয়েছে L, আমরা লিখবো L ইকুয়াল টু, তারপর রয়েছে n/2, আমরা লিখবো n/2 ইকুয়াল টু FC ইকুয়াল টু H ইকুয়াল টু, তারপর হচ্ছে FM, আমরা লিখবো FM ইকুয়াল টু। আমরা এই সবগুলো লিখে ফেললাম। লিখে ফেলার পর এখন আমাদের কাজ হচ্ছে এগুলার মান আমরা প্রথমে বের করব। এখানে 1 2 3 4 5, 5টা প্রতীক রয়েছে। এই 5টা প্রতীকের মধ্য থেকে আমাদেরকে প্রথমে মান বের করতে হবে n/2 এর মান। এটা সবসময় মনে রাখবে, n/2 এর মান যদি আমরা প্রথমে না বের করি তাহলে আমরা বাকিগুলো বের করতে পারবো না। তাহলে আমরা প্রথমে বের করব কিসের মান? n/2 এর মান। এর পূর্বে আমরা দেখি কোনগুলার মান বের করতে পারি। এখানে রয়েছে h মানে হচ্ছে পার্থক্য। এখানে তো আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি পার্থক্য হচ্ছে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 51 থেকে 60, 61 থেকে 70, প্রত্যেকটাতে পার্থক্য হচ্ছে 10। তার মানে এখানে আমরা h এর মান লিখতে পারি 10। এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা n/2 এর মান বের করব। এখানে দেখেন n এর মান কত বের হয়েছিল গণসংখ্যার সবগুলো যোগ করে? 80। আমরা যখন গণসংখ্যার সবগুলো যোগ করেছিলাম এখানে আমাদের n এর মান বের হয়েছিল 80। এখানে যেহেতু n/2, তাহলে n/2 মানে এই গণসংখ্যার এই মানকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে বের হবে কত? 40। তাহলে n/2 এর মান হচ্ছে 40। এখন আমাদেরকে দেখতে হবে 40 এখানে কোন গড়ে রয়েছে। এখানে যে 40 আমরা বের করেছি n/2 এর মান, এখন দেখতে হবে এখানে কোন গড়ে 40 রয়েছে। এটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ।
আমরা একটু দেখি, এই ঘরে 6 পর্যন্ত এখানে কিন্তু 40 টাকার কথা না। এই ঘরে 22 পর্যন্ত এই ঘরে 40 টাকার কথা না। এই ঘরে 34 পর্যন্ত এই ঘরে কিন্তু 40 টাকার কথা না। এই ঘরে 47 পর্যন্ত, তার মানে এই ঘরের মধ্যেই 40 রয়েছে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে 6 পর্যন্ত, এখানে 22 পর্যন্ত, এখানে 34 পর্যন্ত, এগুলার ভিতরে কিন্তু 40 কখনো প্রবেশ করবে না। যখন আমরা 47-এর ঘরে আসবো, তার মানে বোঝা যাচ্ছে যে এর ভিতরে 40 রয়েছে। তার মানে এই যে গড়টা, এই পুরো গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী। এই পুরো গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী। একটু দাগ দিয়ে দেখাই। এখানে যে আমরা 47 বের করেছি, এই পুরো গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী। এখান থেকে শুরু করে এই যে এই পুরো গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী। তার মানে আমরা এই অঙ্কটা কি করব? মধ্যকের অঙ্ক করব। যেহেতু আমরা মধ্যকের অঙ্ক করব, তাহলে আমাদেরকে মধ্যক শ্রেণী কোনটা সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা বের করলাম, আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এটা। কিভাবে বের করলাম? এখানে n এর মান হচ্ছে 80, তাহলে n/2 এর মান হবে 80 কে 2 দিয়ে ভাগ 40। 40 কোন ঘরে রয়েছে? এই ঘরে নেই, এই ঘরে নেই, এই ঘরেও নেই, এই ঘরে 40 রয়েছে। তার মানে এই পুরো ঘরটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এরকম ভাবে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাদের মধ্যক শ্রেণী কোনটি। মধ্যক শ্রেণী বের করার পর এখন আমরা বাকি এখানে যে এল, এফ সি, এইচ, এফ এম রয়েছে, এগুলোর মান আমরা এখন খুব সহজে বের করতে পারবো। এখন দেখেন মধ্যক শ্রেণীর একেবারে শুরুতে কি রয়েছে? 41, এটাই হচ্ছে এল এর মান। তাহলে আমরা এখানে এল এর মান লিখবো 41। Did you understand? তাহলে মধ্যক শ্রেণীর একেবারে শুরুতে রয়েছে 41, এটাই হচ্ছে আমাদের এল এর মান। এখন হচ্ছে এফ সি। এফ সি সবসময় মনে রাখবে, এখানে দুইটা, একটা হচ্ছে এফ সি আর একটা হচ্ছে এফ এম। এফ সি কোনটা? এফ সি হচ্ছে এই যে মধ্যক শ্রেণী রয়েছে, মধ্যক শ্রেণীর উপরের গড়ের ক্রমযুক্ত গণসংখ্যা, এটা হচ্ছে এফ সি এর মান। তাহলে এটা হচ্ছে এফ সি এর মান হচ্ছে এটা। সো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এরকম ভাবে লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এবং দেখানোর জন্য এখানে লিখেছি এফসি। এটা হচ্ছে এফসি, মধ্যক শ্রেণীর উপরের গড়ের ক্রমযুক্ত গণসংখ্যা যেটা রয়েছে, এটা হচ্ছে এফসি এর মান। তাহলে এফসি এর মান কত? 34। আমরা লিখবো এফসি এর মান 34। এই একটা মধ্যক শিখলে পৃথিবীতে যতগুলা মধ্যক রয়েছে সবগুলা মধ্যকের অঙ্ক সেম একইভাবে, কোনো পার্থক্য নেই। 6, 7, 8, 9, 10, তারপর যারা কলেজে লেখাপড়া করো, অনার্সে যাওয়ার পর কিন্তু পরিসংখ্যান অনেকের সাবজেক্ট থাকে। সো সবখানেই কিন্তু মধ্যক নির্ণয় সেম একই নিয়মে একইভাবে মধ্যক নির্ণয় করবে। একটা শিখলে পৃথিবীর যতগুলো মধ্যক রয়েছে সবগুলো সেম এই নিয়মেই করতে পারবে, এবং তোমাদের পরীক্ষায় মাস্ট বি মধ্যক থেকে কোয়েশ্চেন আসবে। এখন বাকি থাকলো এফ এম এর মান। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এম, মনে রাখার জন্য এম দ্বারা মনে রাখবেন মিডল। আমরা কই না মিডিল, মধ্যখান, তাহলে এম দ্বারা এটা হচ্ছে মধ্যখান। মধ্যক শ্রেণীর যে মিডিল সেটা হচ্ছে এটা। তার মানে এই মধ্যক শ্রেণীর মধ্যখানে যেটা থাকবে এটা হচ্ছে এফ এম এর মান। তাহলে এফ এম হচ্ছে এটা 13। তাহলে আমরা এফ এম এর মান লিখতে পারি 1, 3। 13 লিখতে পারি আমরা এফ এম এর মান। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? সূত্রের মধ্যে এই মানগুলা বসিয়ে আমরা এই অঙ্কটা করে ফেলবো। এখন আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসাবো কিভাবে দেখেন, খুবই সহজ, খুবই সহজ। এখান থেকে ইকুয়াল টু দেওয়া রয়েছে, আমরা এখান থেকে ইকুয়াল টু দিব। এখানে এল দেওয়া রয়েছে, এখান থেকে আমরা এল এর মান নিয়ে আসবো 41। এখানে প্লাস দেওয়া রয়েছে, আমরা প্লাস দিব। এখানে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে, আমরা এখানে ব্র্যাকেট দিব। এখানে n/2 দেওয়া রয়েছে, আমরা n/2 এর পরিবর্তে n/2 এর মান কত দেওয়া রয়েছে? 40। আমরা n/2 এর পরিবর্তে কত লিখবো? 40। এখানে রয়েছে মাইনাস, আমরা এখানে দিব মাইনাস।
এখানে রয়েছে এফসি, আমরা এখান থেকে এফসি এর মান 34 এখানে নিয়ে আসবো। এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিব, ইনটু আছে, ইনটু দিব। এখানে একটা টান রয়েছে, আমরা এই টানটা দিব। এই টানের উপরে রয়েছে এইচ, এখান থেকে আমরা এইচ এর মানটা লিখবো 10। নিচে রয়েছে এফএম, আমরা এফএম এর 13 লিখবো। আশা করি বুঝতে পেরেছো। এখানে জাস্ট আমরা এই সূত্রের মধ্যে এই মানগুলো বসালাম। এল রয়েছে, এল এর পরিবর্তে এল এর মান 41, প্লাস আছে প্লাস, ব্র্যাকেট আছে ব্র্যাকেট, n/2, n/2 এর 40 আমরা এখানে নিয়ে আসলাম, মাইনাস দিলাম এফসি, এখান থেকে এফসি এর মান হচ্ছে 34, আমরা 34 দিলাম, ইনটু আছে ইনটু, উপরে আছে এইচ, এইচ এর মান 10, নিচে হচ্ছে এফএম, এফএম এর মান হচ্ছে 13, এখানে আমরা দিয়ে দিলাম 13। এখন আমরা ইকুয়াল টু দিব। এখানে যে শুরুতে 41 রয়েছে এটা পরিবর্তন হবে না, এটা একেবারে শেষ পর্যন্ত যাবে। 41 প্লাস 40 বিয়োগ 34, 40 থেকে 34 মাইনাস করলে এখানে বাকি থাকবে কত? 6। এখানে ইনটু, উপরে 10, নিচে 13। এখন দেখেন এখান থেকে আবার ইকুয়াল টু দিব। 41 প্লাস, এই 41 প্লাস একেবারে শেষ পর্যন্ত যাবে, 6 এবং 10 গুণ করলে কত হবে? 6 দশে 60, আর নিচে হচ্ছে 13। তারপর দেখেন 41 প্লাস 6 এবং 10, 6 দশে 60, আর নিচে হচ্ছে 30 লিখলাম। এখন আবার 41 প্লাস, এখন 60কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? আমরা এখানে 60কে আমরা 13 দিয়ে ভাগ করব। 13 60-এর মধ্যে কয়বার যাবে? 4 তেরং 52, 4 তেরং 52। যদি আমরা মাইনাস করি এখানে হবে 10, 10 মাইনাস 2 8, এখানে দিব পয়েন্ট, এখানে দিব 0। 13 80-এর মধ্যে কয়বার যাবে? 6 তেরং 78। যদি আমরা মাইনাস করি তাহলে এখানে বের হবে 2, আবার 0 দিলাম। 13 20-এর মধ্যে কয়বার যাবে? একবার। তাহলে এখানে হচ্ছে 4.61, এখান থেকে আমাদের বের হবে 4.61। এখন যদি আমরা 41 এবং 4 যোগ করি তাহলে হবে 45.61। আশা করি বুঝতে পেরেছ। এবং এটাই হচ্ছে আমাদের মধ্যকের আনসার। এভাবে খুব সহজে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এখন থেকে মধ্যক কিভাবে বের করতে হয় এটা খুব সহজে বের করতে পারবে। এখানে তোকে আবার বুঝিয়ে দেই। এখানে প্রথমে আমরা সূত্রের মধ্যে সম্পূর্ণ মান বসালাম, বসানোর পর এল এর মান প্লাস n/2 এর মান মাইনাস এফসি এর মান ইনটু এইচ এর মান উপরে, এফ এম এর মান নিচে লিখলাম। এখন আমরা লিখবো 41 প্লাস 40 থেকে 34 মাইনাস করলে হবে 6, এখানে আছে ইনটু 10/13, 10/13। 41 প্লাস 6 দশে 60, আর নিচে হচ্ছে 13 লিখলাম। এখন আবার 41 প্লাস 60 এবং 13 যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে 4.61। এখন যদি আমরা 41 এবং 4.61 যোগ করি তাহলে এখানে হবে 45.61। এটাই হচ্ছে আমাদের মধ্যকের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। মধ্যকের চেয়ে প্রচুরক অনেক গুণ সহজ। মধ্যকের চেয়ে প্রচুরক আরো সহজে তোমরা বুঝতে পারবে। যারা মধ্যক অঙ্কটা বুঝেছো তোমরা প্রচুরক খুবই সহজে বুঝতে পারবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম মধ্যক নির্ণয় করার সময় আমাদের 3টি গড়ের প্রয়োজন ছিল। মধ্যক নির্ণয় করার সময় আমাদের কয়টা গড়ের প্রয়োজন? 3টা গড়। প্রাপ্ত নম্বর, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা 3টে গড়ের প্রয়োজন ছিল আমাদের। কিন্তু এখন যখন আমরা প্রচুরক নির্ণয় করব তখন আমাদের মাত্র 2টা গড়ের প্রয়োজন পড়বে। তাও আবার এই 2টা গড় প্রশ্নের মধ্যে দেয়া রয়েছে। এই 2টা গড় কিন্তু আমাদের প্রয়োজন হবে প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে। তার মানে প্রচুরক আরো সহজ। সো আমরা এখানে লিখব, যেহেতু আমি এটা এখানে 1 নং দিয়েছি, সো আমি লিখব 1 নং প্রশ্নের উত্তর গ। 1 নং প্রশ্নের উত্তর গ লিখলাম।
এখন আমি এখানে লিখব প্রচুরক নির্ণয় করা হলো। প্রচুরক নির্ণয় করা হলো। এখানে আমি প্রচুরক নির্ণয় করার জন্য গড় তৈরি করব। এদিকে তৈরি করব 11টি গড়, আগের মতো মধ্যকে যেরকম ভাবে আমরা 11টা গড় তৈরি করেছিলাম, আমরা প্রচুরকও সেম একইভাবে এদিকে 11টি গড় তৈরি করব। 1 2, এই হচ্ছে 2, 11। আমরা 11টা ঘর তৈরি করলাম এবং এদিকে আমাদের মাত্র 2টা ঘরের প্রয়োজন হবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। জাস্ট 2টা ঘরের মাধ্যমে আমরা প্রচুরক নির্ণয় করব। এখান থেকে আমরা এদিকে টান দিলাম, শেষে টান দিব। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। এখানে শ্রেণীব্যাপ্তির ঘরে প্রাপ্ত নম্বর লেখা রয়েছে, যার কারণে আমরা এখানে প্রাপ্ত নম্বর লিখব। আর এখানে হচ্ছে গণসংখ্যা। এখানে আমরা আগের মতো প্রাপ্ত নম্বর লিখে ফেলবো। প্রশ্ন থেকে 11 থেকে 20, 21 থেকে 30, এরকম ভাবে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। সো এখানে তোমরা কিন্তু পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যেগুলো নর্মাল ক্যালকুলেটর রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে, নন সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সো তোমরা যখন এই অঙ্কগুলো করবে তখন তোমরা ক্যালকুলেটর অবশ্যই পাশে রাখবে। এখন দেখেন এখানে গণসংখ্যা দেখে দেখে আমরা লিখব। প্রশ্ন থেকে এখানে রয়েছে 6, 16, 12, 13, 20, 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1, 5, 4, 3, 1। আমরা গণসংখ্যা লিখে ফেললাম। এখন যদি আমরা গণসংখ্যার সবগুলো যোগ করি তাহলে এখানে 80 হবে। আমরা পূর্বে মধ্যক নির্ণয় দেখেছিলাম গণসংখ্যা সম্পূর্ণ যোগ করে 80 হয়। সো আমরা এখানে এগুলো যোগ করে 80 লিখব। এখন আমরা যেহেতু এটা প্রচুরক নির্ণয় করতেছি, আমরা প্রথমে প্রচুরকের সূত্রটা লিখব। আশা করি সবাই জানো প্রচুরকের সূত্রটা কি। এখানে লিখব, আমরা জানি প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এই হচ্ছে আমাদের প্রচুরকের সূত্র। এখন আমরা মধ্যকে যেরকম ভাবে ডান পাশে এগুলোর মান বের করেছিলাম, আমরা প্রচুরকেও এগুলোর মান বের করব ডান পাশে। এখানে কি কি প্রতীক রয়েছে? L, L ইকুয়াল টু F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু H ইকুয়াল টু। আমরা পূর্বে যেরকম ভাবে H এর মান পার্থক্য ধরেছিলাম, এখানেও কিন্তু আমরা H এর মান পার্থক্য ধরবো। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, প্রত্যেকটাতে পার্থক্য রয়েছে 10, যার কারণে এখানে আমরা H এর মান সবার আগে 10 লিখে ফেলবো। এখন আমরা পূর্বে যখন মধ্যকের অঙ্ক করেছিলাম সেখানে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করেছিলাম। এখানে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করেছিলাম সবার আগে। এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আমরা এই মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করেছিলাম? n/2 এর মান যেই গড়ে রয়েছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। এবং প্রচুরকের ক্ষেত্রে কিন্তু আরো সহজ। প্রচুরকের ক্ষেত্রে যেই গড়ে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেই গড়টাই হচ্ছে প্রচুরক শ্রেণী। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা একটু খুঁজে দেখি কোন গড়ে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। এই যে 20, এই গড়ে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। এখানে আমরা হালকা একটা দাগ দিয়ে রাখবো পরীক্ষায়, যাতে আমাদের মনে থাকে যে এই গড়টা হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে এই গড়ে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে,
এই পুরো গড়টা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখান থেকে এই পুরো গড়টা হচ্ছে প্রচুরক শ্রেণী। তোমরা কিন্তু পরীক্ষায় আবার দাগ দিবে না, এটা জাস্ট বোঝানোর জন্য দাগ দিয়েছি। এই পুরো গড়টা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন দেখেন প্রচুরক শ্রেণীতে একেবারে শুরুতে কি রয়েছে 51, একেবারে শুরুতে রয়েছে 51। এই 51 হচ্ছে আমাদের এখানকার এল এর মান। এখানে লিখলাম 51, এটা হচ্ছে এল এর মান। আশা করি বুঝতে পেরেছো। এখন F1 এর মান এবং F2 এর মান আমরা কিভাবে বের করব? এই যে হচ্ছে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর সবচেয়ে বড় গণসংখ্যা কি রয়েছে 20, 20। 20 থেকে আমরা উপরের 13 মাইনাস করব, F1 এর মান বের হবে। 20 থেকে আমরা নিচেরটা বিয়োগ করব, F2 এর মান বের হবে। যদি আমরা 20 থেকে 13 বিয়োগ করি তাহলে বাকি থাকবে কত? 7। এই 7 হচ্ছে F1 এর মান। আবার যদি আমরা এই 20 থেকে নিচেরটা বিয়োগ করি, 20 থেকে 5 বিয়োগ করি তাহলে বাকি থাকবে 15। এই 15 হচ্ছে F2 এর মান। আশা করি বুঝতে পেরেছো। এখানে প্রথমে আমরা বের করব কিসের মান? এল এর মান। এল এর মান কিভাবে বের করব? গণসংখ্যার সবচেয়ে বড় যেই গড়, এই গড়টা হচ্ছে প্রচুরক শ্রেণী, এবং প্রচুরক শ্রেণীতে একেবারে শুরুতে কি রয়েছে? একেবারে শুরুতে রয়েছে 51, এটা হচ্ছে এল এর মান। 20 থেকে উপরেরটা বিয়োগ করব, F1 এর মান বের হবে। 20 থেকে নিচেরটা বিয়োগ করব, F2 এর মান বের হবে, এবং এই হচ্ছে পার্থক্য। এখন আমরা এই মানগুলা এই সূত্রের মধ্যে বসাবো, তাহলে কিন্তু আমাদের আনসারটা বের হয়ে আসবে, প্রচুরকের আনসার। সো আমরা মানগুলা বসাই। এখানে প্রথমে ইকুয়াল টু রয়েছে, আমরা ইকুয়াল টু দিব। তারপর এল রয়েছে, এখানে এল এর মান হচ্ছে 51। আমরা এখানে এল এর পরিবর্তে কি লিখবো? এখানে আমরা এল এর পরিবর্তে লিখবো 51। এই এল এর পরিবর্তে লিখবো 51। তারপর প্লাস রয়েছে, প্লাস দিব। এদিকে একটা টান রয়েছে, আমরা টান দিব। এর উপরে রয়েছে F1, এখানে F1 এর মান হচ্ছে 7, এখানে আমরা 7 লিখব। নিচে হচ্ছে F1, আবারও আমরা 7 লিখব। প্লাস আছে, প্লাস। F2 রয়েছে, এখানে F2 এর মান কত? 15, আমরা এখানে লিখব 15। গুণ আছে, গুণ চিহ্ন। H রয়েছে, এখানে H এর মান কত? 10, এখানে আমরা 10 লিখব। আবার এখানে ইকুয়াল টু রয়েছে, আমরা এখানে কি করব? ইকুয়াল টু দিব। 51 কিন্তু পরিবর্তন হবে না, আগের মতো। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যেরকম শুরুতে যেটা ছিল এটা পরিবর্তন হয় নাই, প্রচুরকের ক্ষেত্রেও এই 51টা একেবারে শেষ পর্যন্ত যাবে, পরিবর্তন হবে না। 51 প্লাস, এখানে টান দিলাম 10 এবং 7, 7 10 70। বুঝতে পেরেছো? 7 10 70। নিচে হচ্ছে 15 এবং 7 যোগ করব, যোগ করলে কত হয়? 22। 15 এবং 7 হচ্ছে 22, ইকুয়াল টু 51 প্লাস 70কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? আমরা এখানে একটু রাফ করব। আমরা 70কে 22 দিয়ে ভাগ করব। 22 70 মাঝে যাবে 3 বার, 3 বার হলে হবে 66। 10 থেকে 6 গেলে 4, এখানে দশমিক, এখানে 0। 22 40 মাঝে একবার যাবে, কত হবে? 22। মাইনাস করলে কত হবে? 8 1। এখানে যদি আবার 0 দেই তাহলে 180। 22 180 এর মধ্যে কয়বার যাবে? 8, তার মানে 3.18। এখানে আমরা লিখবো 3.18। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে 51 এবং 3 হবে 54.18, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনালি প্রচুরকের আনসার। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। ঘ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। পরীক্ষা কিন্তু অবশ্যই খ নাম্বারে কিংবা গ নাম্বারে আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন আমরা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে খুবই সহজে গড় নির্ণয় করব সেটা দেখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা প্রথমে উপরে লিখব
যেহেতু আমার এখানে ঘ নাম্বার, আমি এখানে লিখলাম 1 নং প্রশ্নের উত্তর ঘ। এখানে লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। এখন আমাদেরকে জানতে হবে গড় নির্ণয় করার জন্য আমাদের কয়টি গড়ের প্রয়োজন হবে, এটা আমাদেরকে জানতে হবে। আমরা পূর্বে দেখেছিলাম মধ্যক নির্ণয় করার জন্য আমাদের 3টি গড়ের প্রয়োজন, প্রচুরক নির্ণয় করার সময় আমাদের 2টা গড়ের প্রয়োজন ছিল, এবং গড় নির্ণয় করার সময় আমাদের কয়টা গড়ের প্রয়োজন সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব তখন আমাদের মোট 5টি গড়ের প্রয়োজন হবে। 5টা গড় আমাদের প্রয়োজন হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সময়। এবং এদিকে আমরা কয়টা গড় তৈরি করব, আগের মতো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা গড় রয়েছে, আমরা এদিকে 11টা গড় তৈরি করব। নিচের দিকে আমরা 11টি গড় তৈরি করব। এদিকে আমরা 11টি গড় তৈরি করলাম এবং এদিকে আমাদের প্রয়োজন হবে মোট 5টি গড়। প্রথম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে মধ্যমান, তারপর গণসংখ্যা, তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি এবং এফআই ইউআই। এই 5টা গড় আমাদের প্রয়োজন হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে। আমরা প্রথম গড়ে লিখব শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর হচ্ছে মধ্যমান, 3 নম্বর হচ্ছে গণসংখ্যা, 4 নম্বর হচ্ছে ধাপ বিচ্যুতি, 5 নম্বর হচ্ছে এফআই ইউআই। আমরা এফআই ইউআই কোন 2টা করে লিখব, গণসংখ্যা হচ্ছে এফআই এবং ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। এখন প্রশ্ন থেকে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে ফেলব। প্রশ্নের মধ্যে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া রয়েছে অর্থাৎ শ্রেণীব্যাপ্তির পরিবর্তে কিন্তু এখানে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে, আমরা এই প্রাপ্ত নম্বর এই শ্রেণীব্যাপ্তির ঘরে লিখে নিব। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 সবগুলো আমরা এদিকে লিখে ফেলবো। থেকে 100 আমরা শ্রেণীব্যাপ্তি এখানে লিখে ফেললাম। এখন গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে লিখে ফেলবো। প্রশ্নের মধ্যে গণসংখ্যা যেভাবে দেওয়া রয়েছে 6 16 12 13 20, 5 4 3 1। এখানে লিখুন n = 2। এখন যদি এই গণসংখ্যার সবগুলো আমরা যোগ করি তাহলে এখানে হবে 80। তার মানে গণসংখ্যা সম্পূর্ণ যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে সর্বমোট 80, যার কারণে এখানে আমরা লিখব গণসংখ্যা n এর মান n = 80। এখন আমরা মধ্যমান বের করব। মধ্যমান বলতে হচ্ছে এই যে 2টা সংখ্যা রয়েছে এই 2টা সংখ্যার মাঝখানে কোন সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে মধ্যমান। 11 থেকে 20 এই যে 2টা সংখ্যা রয়েছে এই 2টা সংখ্যার মধ্যখানে কোন সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে মধ্যমান। এখন যদি আমরা এখানে 11 + 20 যোগ করি তাহলে কত হবে 31। এবং 31কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 15.5, 15.5। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই যে প্রথম যে সংখ্যা রয়েছে এবং শেষের যে সংখ্যা রয়েছে এই 2টা সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু এখানে মধ্যমান বের হবে। যদি আমরা 20 এবং 11 যোগ করি তাহলে আমাদের বের হবে 31। 31কে 2 দিয়ে ভাগ করলে হবে 15.5। সো আমরা এখানে লিখবো 15.5। যদি আমরা একটা বের করে ফেলি তাহলে বাকিগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে 11 থেকে হয়েছে 15.5, তাহলে এখানে 21 থেকে হবে 25.5, 31 থেকে হবে 35.5, 41 থেকে হবে 45.5, 51 থেকে 55.5।
61 থেকে 65.5, 71 থেকে 75.5, 85.5, 95.5, এই হচ্ছে মধ্যমান। সো এভাবে যদি বের করতে না পারো তাহলে প্রত্যেকটা সংখ্যাকে তোমরা প্রথমে যে সংখ্যা রয়েছে এবং শেষের যে সংখ্যা রয়েছে এই দুইটা সংখ্যা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে, তাহলে এটা বের হবে। আবার এই দুইটা সংখ্যা যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, এটা বের হবে। আবার 71 এবং 80 যোগ করবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করবে, তাহলে 75.5 বের হবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা আমরা প্রশ্ন থেকে লিখে ফেললাম এবং মধ্যমান আমরা এই মুহূর্তে বের করলাম। এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যমান বের করলাম। এখন আমাদেরকে ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতি বের করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে গণসংখ্যার সবচেয়ে বড় কোন গড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গণসংখ্যার সবচেয়ে বড় হচ্ছে 20। এই গড়ে কিন্তু গণসংখ্যা সবচেয়ে বড় রয়েছে, যার কারণে যেই গড়ে গণসংখ্যা সবচেয়ে বড় থাকবে সেই গড়ে সোজা আমরা এই ধাপ বিচ্যুতির গড়ে 0 লিখব, কারণ এই গড়ে গণসংখ্যা সবচেয়ে বড়। উপরের দিকে আমরা মাইনাস লিখব, -1, -2, -3, -4। নিচের দিকে আমরা প্লাস লিখব, 1, 2, 3, 4। আশা করি বুঝতে পেরেছো ধাপ বিচ্যুতি কিভাবে বের করবে। এখন FI/UI আমরা কিভাবে বের করব। এই ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা আমরা গুণ করে এখানে বসিয়ে দিব। তাহলে 4, 6, 24, এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস। 3, 16, 48, এখানে মাইনাস রয়েছে, মাইনাস। 12 দুগুণে 24, 24 মাইনাসের। 13 এবং 1 গুণ করলে 13 একে 13, এটাও মাইনাসের। এখানে রয়েছে 0, এখানে আমরা 0 দিব। 5 এবং 1 আমরা গুণ করলে 5 একে 5, 4 দুগুণে 8, 3 3-এ 9, 4 একে 4। আশা করি বুঝতে পেরেছি এগুলো আমরা কিভাবে বের করলাম, গুণ করে। এই দুইটা সংখ্যা গুণ করে আমরা এখানে লিখবো, এই দুইটা সংখ্যা গুণ করে এখানে লিখবো। যেহেতু এখানে সবগুলোতে মাইনাস রয়েছে, সো আমরা এগুলো যখন উত্তর বের করবো এখানে মাইনাস বের হবে। এখন আমরা এখানে লিখবো সামেশন FI/UI ইকুয়াল টু, সামেশন FI/UI ইকুয়াল টু, এগুলার প্লাস মাইনাস করে আমরা বের করব। এখন দেখেন এই যে মাইনাসের -13, -24, -48, -24, এই সবগুলো হচ্ছে মাইনাসের। এই মাইনাসের সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমরা একটু দেখব। 24, 48, 24, 13, সবগুলো হচ্ছে মাইনাসের। 4 3 7, 7 8 15, আর 4 19, 19-এর 9 হাত রয়েছে 1, তাহলে এখানে বের হলো কত, 109। তাহলে মাইনাসের হচ্ছে 109। এখন আমরা নিচের প্লাসের এগুলো যোগ করে দেখি কত হয়। প্লাসের হচ্ছে 8 এবং 5, 8 5 হচ্ছে 13, 13 এবং 9 হচ্ছে 22, 22 এবং 4 হচ্ছে 26, 26। তাহলে প্লাসের হচ্ছে 26, মাইনাসের হচ্ছে 109, 109। এখন এখানে কিন্তু মাইনাসের সংখ্যাটা বড় রয়েছে, যেহেতু মাইনাসের 109 এবং প্লাসের 26, তাহলে মাইনাসের সংখ্যাটা বড় রয়েছে। তাহলে এই প্লাসের সংখ্যার চেয়ে মাইনাসের সংখ্যাটা কতটুকু বড় আমরা মাইনাস করব। -109 আর প্লাসের হচ্ছে 26। 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, 10 থেকে 2 গেলে 8, 83। এই যে 83 বাকি থাকবে, এটা হচ্ছে মাইনাসের 83 বাকি থাকবে। তাহলে প্লাসের এগুলো যোগ করলে হবে 109 এবং মাইনাসের এগুলো যোগ করলে হবে 109 এবং প্লাসের এগুলো যোগ করলে হবে 26। তাহলে মাইনাসের এগুলো সবচেয়ে বড়। মাইনাসের এগুলো থেকে প্লাসের এগুলো মাইনাস করলে আমরা পাবো -83। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে গড় নির্ণয় যে সারণী, এই সারণীটা আমরা তৈরি করলাম। এখন জাস্ট একটু বাকি রয়েছে, জাস্ট আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে দিব। আমরা জানি এই একটা গড় শিখলে পৃথিবীতে যতগুলা গড় রয়েছে সবগুলা একই নিয়মে করতে পারবে, একই সিস্টেমের সবগুলা গড় অঙ্ক। 6, 7, 8, 9, 10, তারপর 11, 12 যা গড় অঙ্ক রয়েছে সব জায়গায় কিন্তু একই সিস্টেমের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা অবশ্যই পরীক্ষায়
গিয়েই পাবে, পরীক্ষায় আসবে। আমরা জানি গড় সমান সমান, আমরা জানি কি গড় সমান সমান, গড় সমান সমান গড়ের সূত্র কি a প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। আমরা জানি গড় সমান সমান a প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ, এটা হচ্ছে গড়ের সূত্র। এখন এখান থেকে এই যে এ রয়েছে, এই যে এ আমরা কিভাবে বের করব? এখান থেকে গণসংখ্যা সবচেয়ে বড় রয়েছে 20 গণসংখ্যা সবচেয়ে বড়। এটার সেম একই গড়ে মধ্যমান রয়েছে 55.5, এটাই হচ্ছে এ, মানে আনুমানিক গড়। তার মানে এখানে এ এর মান হচ্ছে 55.5, এটা হচ্ছে আনুমানিক গড় অথবা এ এর মান। সো এখানে আমরা সূত্রের মধ্যে এ এর মান বসাবো। সূত্রের মধ্যে এ হচ্ছে, এখানে আমরা এ এর মান পেয়েছি 55.5, এখানে আমরা এর পরিবর্তে 55.5 বসাবো। এখানে রয়েছে প্লাস, আমরা প্লাস দিব। এখন এখানে একটা টান রয়েছে, আমরা এই টানটা দিব। উপরে রয়েছে সামেশন এফ আই ইউআই, তাহলে এখানে সামেশন এফ আই ইউআই এর মান কত বের হয়েছে? -83, আমরা লিখব -83। নিচে হচ্ছে এন, এন মানে কি? এই যে 80, এন এর মান গণসংখ্যার সবগুলো যোগফল, তাহলে এন এর মান হচ্ছে 80। তাহলে আমাদের গণসংখ্যা যেহেতু সবগুলো যোগ করে 80 বের হয়েছে, এটা হচ্ছে এন এর মান। সো আমরা এখান থেকে এন এর মান বসিয়ে দিব 80, এখানে বসিয়ে দিব, এন এর পরিবর্তে আমরা 80 বসিয়ে দিব। এবং এখানে রয়েছে ইনটু, আমরা ইনটু দিব এইচ। এইচ মানে হচ্ছে পার্থক্য, এখানে সবগুলোতে পার্থক্য হচ্ছে 10। যেমন যদি আমরা এখান থেকে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, সবগুলোতে কিন্তু পার্থক্য 10 রয়েছে। সো এখানে এইচ এর পরিবর্তে আমরা লিখবো 10, এই 10 হচ্ছে এইচ এর মান। আশা করি বুঝতে পেরেছো। এখানে প্রথমে আমরা এ এর পরিবর্তে এ এর মান বসাবো। এ হচ্ছে আনুমানিক গড়, তাহলে এখান থেকে এ আমরা কোনটা পাবো? এখানে দেখতে পাচ্ছ গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 20 গড়ের যে মধ্যমান, এটা হচ্ছে 55.5, এটা হচ্ছে এ এর মান। সো আমরা এ এর মান বসালাম, তারপর প্লাস রয়েছে সূত্রের মধ্যে প্লাস বসালাম, এদিকে টান দিলাম। সামেশন এফ আই ইউ এর মান এখান থেকে আমরা 83, -83 আমরা এখানে বসিয়ে দিব। এবং ইনটু আছে ইনটু এইচ হচ্ছে পার্থক্য, পার্থক্য হচ্ছে 10, বসিয়ে দিলাম। আমরা এখানে ইকুয়াল টু দিব 55.5 প্লাস নিচে হচ্ছে 80, উপরে -83 ইন্টু 10। আমরা যদি 83কে মাইনাসের 83কে 10 দিয়ে গুণ করি তাহলে কত বের হবে? -830, মাইনাসের 830 বের হবে। সো এখন আমরা কি করব? সমান সমান 55.5 প্লাস মাইনাসের 830কে যদি আমরা 80 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হবে 10.375, এটা বের হবে। এখন এই যে 10.375, এটা হচ্ছে মাইনাসে বের হবে, যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় ছিল যখন আমরা ভাগ করেছিলাম এই দুইটার সংখ্যা, মাইনাসের সংখ্যাটা বড় ছিল, যার কারণে এখানে আনসারটা হবে -10.375। এখানে প্লাসের হচ্ছে 55.5 এবং মাইনাসের হচ্ছে 10.375, তাহলে 55.5, এখানে প্লাসে মাইনাসে হচ্ছে -10.375। এখন যদি আমরা এই দুইটা সংখ্যা মাইনাস করি তাহলে এখানে আমাদের বের হবে 45.125, এটাই হচ্ছে আমাদের গড়ের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে সূত্রের মধ্যে কিভাবে আমরা এটা বসিয়ে মান বের করলাম একটু আবার দেখিয়ে দিই। এখানে দেখেন এ প্লাস রয়েছে, এর মান আমরা এখান থেকে বসালাম 55.5, প্লাস আছে প্লাস, এখানে একটা টার্ন রয়েছে, আমরা এই টার্নটা দিলাম। উপরে হচ্ছে সামেশন এফ আই ইউআই, এখান থেকে আমরা সামেশন এফ আই ইউআই এর মান উপরে বসিয়ে দিলাম -83। নিচে হচ্ছে এন, আমরা এন এর মান 80 বসিয়ে দিলাম। এখানে ইনটু আছে ইনটু এইচ এর মান পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে এখানে পার্থক্য 10 লিখলাম, ইকুয়াল টু 55.5 প্লাস, এখন মাইনাসের 83 এবং 10 যদি আমরা গুণ করি তাহলে উপরে বের হবে -830, আর 80 নিচে ছিল, নিচে থাকবে 55.5 প্লাস
মাইনাসের 830কে যদি আমরা 80 দিয়ে ভাগ করি তাহলে বের হবে মাইনাসের 10.375 ইকুয়াল টু 55.5। এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হবে 10.375। এখন যদি আমরা এই দুইটা সংখ্যা মাইনাস করি তাহলে এখানে হবে 45.125। আশা করি বুঝতে পেরেছ। এভাবে খুব সহজে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে। সো আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সকল কমন সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখব খ নাম্বার, যেখানে আমরা টালি কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখে নিব। খ নাম্বার হচ্ছে শ্রেণী ব্যবধান 6 ধরে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তার মানে আমাদেরকে পার্থক্য 6 ধরতে হবে এবং ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করার জন্য আমাদেরকে এখান থেকে পরিসর বের করতে হবে। এখানে আমরা লিখব 2 নং প্রশ্নের উত্তর খ। সো যেহেতু আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, তার জন্য এখান থেকে আমরা আগে পরিসর বের করব। সূত্রটা লিখব, পরিসর সমান সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে আমাদের পরিসরের সূত্র। আশা করি বুঝতে পেরেছ। এখন এখান থেকে দেখব সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত। এখান থেকে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 100 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 30। সো লিখব সর্বোচ্চ সংখ্যা 100 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা 30 যোগ 1 রয়েছে সূত্রের, আমরা যোগ 1 লিখব। 100 থেকে 30 বিয়োগ করলে বের হবে 70 এবং 1 যোগ করলে হবে 71। সো এখানে যেহেতু বলছে শ্রেণী ব্যবধান 6 ধরে, তাহলে আমরা এই 71কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 71কে আমরা 6 দিয়ে ভাগ করব। যেহেতু এখানে বলছে শ্রেণী ব্যবধান 6 ধরে, যদি এখানে বলে যে শ্রেণী ব্যবধান 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো, তাহলে আমরা এখানে 5 দিয়ে ভাগ করব। যদি এখানে বলে 10 দিয়ে, তাহলে আমরা এখানে এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করব। যেহেতু এখানে বলছে 6 দিয়ে, তাহলে আমরা এই 71 সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করব। যদি আমরা এই 71কে 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত বের হবে। আমরা একটু রাফ করব। 6 দিয়ে আমরা 71কে ভাগ করব। 6 একে 6, 6 একে 6, 6 8 48। তাহলে 11.8 11.8 বের হবে। 11.8। যদি আমরা 71কে 6 দিয়ে ভাগ করি তাহলে বের হবে 11.8। তাহলে 11.8 মানে হচ্ছে 12টা গড়। আশা করি বুঝতে পেরেছ। 11.8 মানে হচ্ছে 12। যদি এখানে বের হতো 10.3 তাহলে হবে 11। 7.4 মানে 8 গড়। তার মানে এখানে মূল যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার পর যদি দশমিক বের হয় তাহলে আমরা এই মূল সংখ্যার সঙ্গে আরো একটা সংখ্যা বাড়িয়ে নিব। 10.3 এখানে মূল সংখ্যা হচ্ছে 10। যেহেতু এখানে দশমিক বের হয়েছে তাহলে আমরা 10-এর সাথে 1 যোগ করে 11 লিখব। যদি 5.7 হয় তাহলে আমরা এই মূল সংখ্যা 5-এর সাথে 1 যোগ করে 6 লিখব। যদি 11.4 হয় তাহলে আমরা এই মূল সংখ্যা 11-এর সাথে আরো 1 যোগ করে 12 লিখব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমাদেরকে কয়টা গড় তৈরি করতে হবে? 12টা গড় তৈরি করতে হবে। আমরা এই পরিসর কেন বের করি? পরিসর বের করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু আমরা একটা সারণী তৈরি করব এবং এখানে উদ্দীপকে কিন্তু এই সারণী দেওয়া নেই। উপরে যেরকম সারণী দেওয়া রয়েছে এই অঙ্কে কিন্তু এরকম সারণী দেওয়া নেই, যার কারণে আমাদেরকে এখানে একটা সারণী তৈরি করতে হবে এবং এই সারণী তৈরি করার জন্য এদিকে আমাদের কয়টা গড়ের প্রয়োজন হবে এটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। এটা বের করার জন্য আমরা এখান থেকে পরিসর বের করলাম। তার মানে আমাদের মূল 12টি গড় প্রয়োজন হবে এই অঙ্কটা করার জন্য এবং এক্সট্রা আরো 2টা গড়ের প্রয়োজন হবে, তাহলে মোট হচ্ছে 14টা গড়।
উপরে যখন আমরা বিবরণ লিখব, নিচে যখন আমরা যোগ করব, তাহলে এক্সট্রা আমাদের উপরে এক গড় নিচে এক গড়, এক্সট্রা 2টা গড়ের প্রয়োজন হবে আমাদের। সো এখান থেকে 12টা গড় এবং এক্সট্রা 2 মোট হচ্ছে 14টা গড় আমরা তৈরি করব। সো এখান থেকে আমি 14টা গড় তৈরি করি। এদিকে কিন্তু 14টা গড় তৈরি করা কমপ্লিট। এখন আমাদেরকে এদিকে 4টা গড় তৈরি করতে হবে। যেহেতু এখানে ক্রমযোজিত গণসংখ্যা বলছে, এখান থেকে আমরা 4টা গড় তৈরি করব। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে টালি, এটা হচ্ছে গণসংখ্যা এবং এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই 4টা গড় আমাদের প্রয়োজন হবে। এখানে যেহেতু বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, এজন্য আমরা এখানে 1 2 3 4টা গড় তৈরি করব। যদি শুধুমাত্র বলতো শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, ক্রমযোজিত সংখ্যাটা না লিখতো, শুধুমাত্র বলতো শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে এখানে আমাদের 3টা গড় প্রয়োজন হতো। কিন্তু যেহেতু এখানে ক্রমযোজিত বলছে, তার মানে আমাদেরকে আরেকটা গড় বাড়াতে হবে। এখান থেকে প্রথম গড় হচ্ছে শ্রেণীব্যাপ্তি, টালি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা শ্রেণীব্যাপ্তি কিভাবে লিখবো এদিকে দেখেন। এখানে আমরা এই প্রশ্ন লক্ষ্য করতে হবে, প্রশ্ন দেখে দেখে আমাদেরকে বাকি কাজটা করতে হবে। তো এখান থেকে আমি এটা একটু ভাঁজ করে নেই। এখানে আমরা কিভাবে শুরু করব, এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 30 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 100। আমরা সর্বনিম্ন থেকে শুরু করব। যেহেতু এখানে সর্বনিম্ন হচ্ছে 30, আমরা 30 থেকে শুরু করব, 100 পর্যন্ত আমরা যাব। এখানে আমরা প্রথমে লিখব 30 থেকে, 30 থেকে। তাহলে 30 থেকে কত হবে? এখানে কিন্তু আমাদের পার্থক্য বলে দিয়েছে, 6 পার্থক্য হতে হবে। এখানে লিখছে 6 ধরে, তার মানে আমাদেরকে পার্থক্য 6 ধরে অঙ্কটা করতে হবে। যদি আমরা 30 থেকে পার্থক্য 6 ধরি, তাহলে আমাদের হবে 30, 31, 32, 33, 34, 35, 35 হবে। তাহলে আমাদের 30 থেকে হবে 35, 35 এর পর কি 36, 34 থেকে আমাদের কত হবে? 34, 37, 38, 39, 40, 41। তারপর 41 পর হচ্ছে 42, 42 থেকে কত হবে? 42, 43, 44, 45, 46, 47, 47। তাহলে 47 এর পর কত হচ্ছে? 48। আমরা এখানে লিখবো 48, 48 থেকে 48, 48, 49, 50, 51, 52, 53, 53, 53। এরপরে হচ্ছে 54, এখানে আমরা লিখবো 54, 54 থেকে 54, 55, 56, 57, 58, 59, 59, 59 এর পর কি হচ্ছে? 60, 60 থেকে 60, 61, 62, 63, 64, 65, এখানে হবে 65। তারপর হচ্ছে 66, 66 দেখা হবে 66, 67, 68, 69, 70, 71, 71 হবে। 71 পর হচ্ছে 72, 72 থেকে 72, 73, 74, 75, 76, 77, 77 পর হচ্ছে 78, 78 থেকে কত হবে? 83, 83 পর হচ্ছে 84, 84 থেকে কত হবে? 89, 89 পর হচ্ছে 90, 90 থেকে হবে 95, তারপর হচ্ছে 96, 96 থেকে হবে 96, 97, 98, 99, 101, 101।
আমরা সর্বোচ্চ 101 পর্যন্ত গেলাম। তার মানে এখানে আমাদের সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 100 পর্যন্ত এর ভিতরে কিন্তু রয়েছে। এখন দেখেন, এখন আমরা টালি নির্ণয় করব। এখান থেকে আমরা টালি বের করব। অনেকেই হয়তো বা জানেন, অনেকেই জানেন না টালি কিভাবে বের করতে হয়। আমরা খুবই সহজে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে টালি বের করবে। সো এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রশ্নের মধ্যে, প্রশ্নের যে 35টা সংখ্যা এখানে কিন্তু দেওয়া রয়েছে, 35 জন শিক্ষার্থীর জন্য এখানে কিন্তু 35টা সংখ্যা দেওয়া রয়েছে। এখানে প্রশ্নের মধ্যে লেখা রয়েছে প্রথমে 70। তাহলে এখানে আমাদের কোন গড়ে 70 রয়েছে? দেখেন এই গড়ে 66 থেকে 71, 66 থেকে 71 এর ভিতরে কিন্তু 70 রয়েছে। এই গড়ে আমরা একটা টান দিব। এরপর হচ্ছে 55, 55 কোন গড়ে রয়েছে? এখানে হচ্ছে 54 থেকে 59, 54 থেকে 59 এর ভিতরে কিন্তু 55 দেওয়া রয়েছে। সো এখানে আমরা একটা টান দিব। 30, 30 কোন ঘরে রয়েছে? এই যে 30 থেকে 35 আমরা লিখেছি, এখানে 30 লেখা রয়েছে, টান দিব। 70, 70 কোন ঘরে হবে? 66 থেকে 71 এর ভিতরে কিন্তু 70 সংখ্যাটা রয়েছে, টান দিলাম। 80, 80 কোন ঘরে হবে? 78 থেকে 83 এর ভিতরে কিন্তু 80 সংখ্যাটা রয়েছে, এখানে আমরা টান দিব। 75, এখানে 75 হচ্ছে 72 থেকে 77 এর ভিতরে কিন্তু 75 রয়েছে, একটা টান দিলাম। 100, এখানে কিন্তু 96 থেকে 101 এর ভিতরে কিন্তু 100 সংখ্যাটা রয়েছে, টান দিলাম। তারপর 75, 75 কোন ঘরে রয়েছে? 72 থেকে 77 এই ঘরে 75 রয়েছে। 85, এখানে 84 থেকে 89 এর ভিতরে কিন্তু 85 সংখ্যাটা রয়েছে। 90, এখানে 90 কিন্তু সরাসরি লেখা রয়েছে। 35, এখানে কিন্তু 30 থেকে 35 সংখ্যাটা লেখা রয়েছে। 85, এখানে 84 থেকে 89 এর ভিতরে 85 রয়েছে। 45, 45 কোন ঘরে রয়েছে? এই যে 42 থেকে 47 এর ভিতরে কিন্তু 45 রয়েছে। 65, 65 কোন ঘরে হবে? এখানে দেখেন 65 সরাসরি লেখা রয়েছে, টান দিলাম। 55, 54 থেকে 59 এর ভিতরে কিন্তু 55 রয়েছে। 60, এখানে 60 সংখ্যাটা সরাসরি লেখা রয়েছে। 50, 50 কোথায়? এটা হচ্ছে 48 থেকে 53 এর ভিতরে কিন্তু 50 সংখ্যাটা রয়েছে। এরপর হচ্ছে 40, 40 কোথায়? 36 থেকে 41 এর ভিতরে কিন্তু 40 সংখ্যাটা রয়েছে। 45, 42 থেকে 47 এর ভিতরে কিন্তু 45 রয়েছে। 35, এখানে 35 লেখা রয়েছে। 80, এখানে 78 থেকে 83 এর ভিতরে কিন্তু 80 সংখ্যাটা রয়েছে। 85, 84 থেকে 89 এর ভিতরে 85 সংখ্যা রয়েছে। 95, এই যে 95 লেখা রয়েছে। 70, 66 থেকে 71 এর ভিতরে কিন্তু 70 সংখ্যাটা রয়েছে। 60, এখানে 60 সরাসরি লেখা রয়েছে। 70, আবার 66 থেকে 71 এর ভিতরে 70 সংখ্যাটা রয়েছে। 75, 72 থেকে 77 এর ভিতরে 75 রয়েছে। 100, এই করে 100 রয়েছে। 40, এখানে 36 থেকে 41 এর ভিতরে 40 রয়েছে। 65, 65 সরাসরি লেখা রয়েছে। 95, 90 থেকে 95, 60, এখানে দেখেন এই যে 60 সংখ্যাটা সরাসরি রয়েছে, এখানে কিন্তু অলরেডি 4টা টান রয়েছে। 4টার পর 5 নম্বরটা যখন আমরা দিব তখন আমরা এদিকে দিব 5 নম্বরটা। তারপর হচ্ছে 40, এখানে 40 কোথায় রয়েছে? এই 36 থেকে 41 এর ভিতরে 40 সংখ্যাটা রয়েছে। 45, 42 থেকে 47 এর ভিতরে কিন্তু 45 সংখ্যাটা রয়েছে। 55, 54 থেকে 59 এর ভিতরে 55 রয়েছে। সো এই শেষ আমাদের টালি বের করা। এখন আমরা এখান থেকে দেখে দেখে গণসংখ্যা লিখব। আমাদেরকে এই গণসংখ্যা যোগ করে আবার কত হতে হবে? 35 হতে হবে। যদি 35 না হয় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়েছে বুঝতে হবে, আর যদি 35 হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা সঠিক। এখন দেখি আমরা, এখানে 3টা রেখা রয়েছে, আমরা এখানে লিখবো 3, এখানে 3, এখানে 3, এখানেও 3, এখানে 1, এখানে 3, এখানে 5,
এখানে 4, এখানে 3, 2, 3, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2। এখন দেখি আমরা সবগুলা যোগ করে 35 হয় কিনা। 3 3 6, 6 3 9, 10 13, 18, 22, 25, 27, 30, 33, 35। সো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। এখানে মোট 35 হলো। এবং এই যে গণসংখ্যা, এটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা সবসময় n দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখানে লিখব n ইকুয়াল টু 35। আশা করি বুঝতে পেরেছো কিভাবে টালি বের করবে। যদি শুধুমাত্র বলতো যে আমাদেরকে এখান থেকে শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত। যেহেতু এখানে বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, সো আমাদেরকে এই ক্রমযোজিত এই গড়টাও আমাদেরকে বের করতে হবে। এই গড়টা আমরা কিভাবে বের করব? প্রথম গড়ে যা রয়েছে সেম একইভাবে আমরা লিখব। প্রথম গড়ে 3 রয়েছে, আমরা এখানে 3 লিখব। এটার সাথে আমরা নিচের গড় যোগ করব, এটার সাথে আমরা এই নিচের গড় যোগ করব। 3 এবং 3 হচ্ছে 6, 6 এর সাথে আমরা এই নিচের গড় যোগ করব। 6 এবং 3 হচ্ছে 9, 9 এর সাথে নিচের 1 যোগ করব 10, 10 এর সাথে নিচের 3 যোগ করব 13, 13 এর সাথে 5 যোগ করব 18, 18 এর সাথে 4 যোগ করব 22, 22 এর সাথে 3 যোগ করব 25, 25 এর সাথে 2 যোগ করব 27, 27 এবং 3 হচ্ছে 30 এবং 3 হচ্ছে 33, 33 এবং 2 হচ্ছে 35। সো এই শেষ আমাদের খ নাম্বার কোয়েশ্চেনের আনসার। এখানে ছিল শ্রেণী ব্যবধান 6 ধরে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। সো এই আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করলাম। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা খুব সহজে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম। তোমাদের পরীক্ষায় গণিতে 7 নম্বর এবং 8 নম্বর সৃজনশীলে পরিসংখ্যান থেকে অঙ্ক আসবে। তোমরা চাইলে পরিসংখ্যানের 2টা অঙ্কই আনসার করতে পারবে এবং এখানে খুব সহজে 20 নম্বর পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের পরিসংখ্যানের 2টা অঙ্কেরই কিন্তু গ নাম্বার কোয়েশ্চনে অজীব রেখা, বহুভুজ অঙ্কন এবং আয়তলেখ এই 3টার মধ্য থেকে যে কোনো একটা তোমাদের গ নাম্বারে আসবে। 7 নম্বর কোয়েশ্চেনের গ নাম্বারেও আসবে এবং 8 নম্বর কোয়েশ্চেনের গ নাম্বারেও কিন্তু এখান থেকে চিত্র অঙ্কন আসবে। হয়তোবা অজীব রেখা অথবা বহুভুজ অথবা আয়তলেখ অঙ্কন করো, এগুলো আসবে। এর জন্য আজকের এই একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে অজীব রেখা অঙ্কন করবে, বহুভুজ অঙ্কন করবে এবং আয়তলেখ কিভাবে অঙ্কন করবে, একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারো। এর জন্য তোমাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব কিভাবে এগুলো আনসার করবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা অধ্যায় থেকে এরকমভাবে সৃজনশীল অঙ্ক এবং বহু নির্বাচনী তোমাদেরকে কমন উপযোগী সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। সো সকল সাজেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা প্রথমে বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় এটা দেখব, তারপর অজীব রেখা, তারপর আয়তলেখ কিভাবে অঙ্কন করবেন সেটা দেখব। এখানে আমরা বহুভুজ অঙ্কন করব। আমাদেরকে প্রথমে জানতে হবে, যদি আমরা বহুভুজ অঙ্কন করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে গ্রাফ পেপারে লেখার পূর্বে একটা সারণী তৈরি করতে হবে। এখানে মনে করে এটা 7 নম্বর কোয়েশ্চেন। আমি এখানে লিখলাম 7 নং প্রশ্নের উত্তর গ। উপরে লিখব বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। যেহেতু আমরা বহুভুজ অঙ্কন করব, বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এরকম একটা সারণী প্রয়োজন হবে, যেখানে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যা এই 3টা গড় থাকবে। এই 3টা গড়ের মাধ্যমে কিন্তু বহুভুজ অঙ্কন করতে হয়। এখানে আমরা প্রশ্ন থেকে 2টা গড় পেয়ে যাব। ওজন বা কেজি, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তারপর রয়েছে কি গণসংখ্যা, এটা আমরা এখানে লিখে ফেলবো। তার মানে আমরা এখানে প্রশ্ন থেকে 2টা গড় পেয়ে গেলাম। প্রথম গড় হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর গড় হচ্ছে গণসংখ্যা। আমরা শ্রেণীব্যাপ্তি এখানে লিখবো এবং গণসংখ্যা এখানে লিখবো। আমরা প্রশ্ন থেকে এই 2টা গড় খুব সহজে পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা এই 2টা গড় উঠে নিব। এখন মধ্যমান, মধ্যমান আমরা কিভাবে বের করব? এই যে 55 রয়েছে এবং 59 রয়েছে, এই 2টাকে আমরা যোগ করব।
যোগ করার পর 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে মধ্যমান বের হবে। আবার এই দুইটা সংখ্যা 60 এবং 64 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের এটার মধ্যমান এখানে বের হয়ে আসবে। আবার এই দুইটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করার পর 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে মধ্যমান চলে আসবে। এখন যদি আমরা 55 এবং 59 যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আনসার কত হবে আমরা একটু দেখব। এখানে 55 এবং 59 যদি আমরা যোগ করি, 9 5 14 4 হাত 1 114। এখন যদি আমরা এই 114 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 57। তাহলে এখানে হবে 57। আমরা যদি একটা বের করে ফেলি, তাহলে বাকিগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে 55 থেকে 2 বৃদ্ধি পেয়ে 57 হয়েছে, তার মানে 55 থেকে 56 57 2 বেড়েছে। তাহলে এখানে 60 থেকে হবে 61 62, তাহলে এখানে হবে 62। এখানে 65 থেকে হবে 65 থেকে 67, 70 থেকে কত হবে? 72, 75 থেকে 77, 80 থেকে 82। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা মধ্যমান বের করলাম। এভাবে খুব সহজে মধ্যমান বের করতে পারবে। এখন যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে 72 বের হবে। এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 77 বের হবে। এরকম ভাবে কিন্তু এই মধ্যমানগুলো বের হলো। এই হচ্ছে বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যা। সারণী তৈরি করার পর এখানে দেখেন আমরা লিখব, চক কাগজে x অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 1 একক ধরে শ্রেণী মধ্যমান এবং y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। এখন আমরা গ্রাফ পেপারে এগুলা বর্ণনা করব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে গ্রাফ পেপার। আমাদের বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী আমরা তৈরি করে ফেললাম এবং নিচের এই লেখাটুকু তোমরা অবশ্যই লিখে দিবে। এখন আমরা গ্রাফ পেপারটা হাতে নিব। সো আমাদের এই গ্রাফ পেপারটাই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে ছোট গ্রাফ পেপার নিয়েছি। এই গ্রাফ পেপারে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। গ্রাফ পেপার হাতে নেওয়ার পর শুরুতে আমরা এই কর্নারে লিখব ও। তারপর এখানে দেখেন, ছক কাগজে x অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে শ্রেণী মধ্যমান। তার মানে আমরা এদিকে যেহেতু x অক্ষ এদিকে, তাহলে এদিকে আমরা শ্রেণীর মধ্যমান লিখব। তাহলে দেখেন এখানে প্রথম করে আমরা এখান থেকে এরকম বাজ চিহ্ন দিয়ে দিব প্রথম করে। এখন দেখেন প্রথম হচ্ছে 57, প্রথমে কি 57, এখান থেকে আমরা এই যে এই গড় ভাত দিয়ে আমরা এই গড়ে লিখব 57। তারপর 62 মধ্যমান 62, আমরা এই 5 গড় পর 62 লিখে ফেলব। তারপর হচ্ছে 67 72, 67 72, 77 82, 77, এখানে হচ্ছে 82। সো আমরা সম্পূর্ণ লিখে ফেললাম এবং সব শেষে আমরা এখানে লিখব x, শেষ যে গড়, এই শেষ গড়ে আমরা লিখব x এবং উপরের দিকে আমরা এদিকে কি লিখব, এখান থেকে তোমরা স্কেল দিয়ে এদিকে সোজা করে টান দিয়ে দিবে। তোমরা পরীক্ষায় অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে লিখবে। কাঠ পেন্সিল দিয়ে না লিখলে কিন্তু তোমাদেরকে নম্বর দেওয়া হবে না। আমার ক্যামেরায় ক্লিয়ার দেখার জন্য কিন্তু আমি কলম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবং এদিকেও আমরা কি করব, কাঠ পেন্সিল এবং স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে দিব। এখন উপরের দিকে আমরা কি লিখবো, এদিকে আমরা লিখবো y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা। তার মানে এদিকে আমাদেরকে গণসংখ্যা লিখতে হবে। আমাদের দেখতে হবে এখানে গণসংখ্যা সর্বোচ্চ কত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা সর্বোচ্চ 13 পর্যন্ত রয়েছে, 13 পর্যন্ত রয়েছে। তাহলে আমরা উপরের দিকে 15 পর্যন্ত
3 ঘর পর্যন্ত লিখলেই হবে। এখান থেকে আমরা গণসংখ্যা লিখব 5, 10, 15, অর্থাৎ 5, 10, 15 আমরা লিখলাম। লেখার পর এখানে উপরের ঘরে আমরা লিখব y। তার মানে আমাদের গ্রাফ পেপারে 3টা অক্ষ নেওয়া শেষ, y ও x। x অক্ষ বরাবর আমরা লিখেছি মধ্যমান, y অক্ষ বরাবর উপরের দিকে আমরা গণসংখ্যা লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 57, এই 57 এর সোজা এখানে গণসংখ্যা কত রয়েছে? এখানে গণসংখ্যা রয়েছে 4। 57 এর ঘরে গণসংখ্যা কত রয়েছে? 4। তাহলে আমরা এখান থেকে 1, 2, 3, 4 এখানে এরকম একটা দাগ দিয়ে নিব। তারপর 62, এই 62 এর ঘরে গণসংখ্যা কত রয়েছে? এখানে রয়েছে 8। 62 এর ঘরে আমরা লিখব 5, 6, 7, 8 দাগ দিয়ে নিব। তারপর 67 এর ঘরে কত রয়েছে? এখানে রয়েছে 13। 5, 10, 11, 12, 13। তারপর হচ্ছে 72 এর ঘরে কত রয়েছে? 10। এখান থেকে আমরা 5, 10। তারপর 77, এখানে কত রয়েছে? 2। এখান থেকে আমরা 77 এর ঘরে 2 দিয়ে দিব। তারপর 82, এখানে কত রয়েছে? 3। এখান থেকে আমরা 82 এর এখানে 3 দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এই গ্রাফ পেপারটা অঙ্কন করলাম। এটা হচ্ছে বহুভুজ। বহুভুজ মানে এটা কিন্তু বেশি বুঝে, বহুভুজ মানে বেশি বুঝে, এটা তার যার কারণে এটা উপরের দিকে এরকম উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নেমে আসবে। এটা হচ্ছে বহুভুজ। এবং যেটা অজীব রেখা, এটা শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকবে, এটা নামবে না, শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকবে। এবং যেটা আয়তলেখ, এটা এরকম থাকবে সিঁড়ির মতো, এরকম থাকবে এটা। সো এখন দেখেন, আমরা এখান থেকে এই যে বাস চিহ্ন, এখান থেকে এদিকে আমরা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব। তারপর এখান থেকে আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে একবারে নিচে নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমাদের বহুভুজ অঙ্কনের জন্য গ্রাফ পেপারে চিত্র অঙ্কন। আশা করি বুঝতে পেরেছো। এই শেষ কমপ্লিট আমাদের বহুভুজ অঙ্কন। এখন আমরা এটা কি করব? এই যে একেবারে নিচে এই যে লেখা রয়েছে, এই লেখার নিচে আমরা এখানে স্টেপলার দিয়ে লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। আমরা বহুভুজ অঙ্কন করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা বহুভুজ অঙ্কন করার জন্য প্রথমে বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী লিখবো। এখান থেকে 3টা গড় লাগবে: শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। আমরা প্রশ্নের মধ্য থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা পেয়ে গেছি, এবং মধ্যমান আমরা কিভাবে বের করলাম? এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, মধ্যমান বের হলো। এখন আমরা এখানে লিখবো ছক কাগজের x অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে শ্রেণী মধ্যমান, এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। তারপর এখান থেকে আমরা এই চিত্রটা নিচের দিকে আমরা ধরবো কি? মধ্যমান, উপরের দিকে গণসংখ্যা। তারপর আমরা এখান থেকে এদিকে গণসংখ্যা 4, তারপর হচ্ছে 8, তারপর 13, 10, 2, 3 এখানে দাগ দিয়ে নিব। তারপর এটা এদিকে মিলিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের অঙ্কন কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমাদেরকে জানতে হবে অজীব রেখা অঙ্কন করার জন্য কয়টা সারণী প্রয়োজন। অজীব রেখা অঙ্কনের জন্য 4টি সারণী প্রয়োজন। প্রথমে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই 4টি সারণীর প্রয়োজন হবে অজীব রেখা অঙ্কন করার জন্য। অজীব রেখা অঙ্কন করতে হলে যেহেতু আমাদেরকে 4টা সারণীর প্রয়োজন, আমরা এখান থেকে 4টি সারণী তৈরি করেছি: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই 4টি সারণী তৈরি করলাম। এবং এখানে আমরা উপরে লিখব, যেহেতু এটা 7 নং, 7 নঙ্গে এবং 8 নঙ্গে দুইটা প্রশ্নে তোমাদের পরিসংখ্যান আসবে। 7 নং হচ্ছে এখানে 2টা সারণী দেওয়া রয়েছে, একটা হচ্ছে ওজন এবং আরেকটা হচ্ছে গণসংখ্যা, আর কোনো কিছু দেওয়া নেই।
এখান থেকে আমরা এই সারণীটা তৈরি করব। যেহেতু প্রশ্নের মধ্যে ওজন এবং গণসংখ্যা দেওয়া রয়েছে, প্রশ্ন থেকে আমরা দেখে দেখে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে ফেলবো। এখানে রয়েছে ওজন এবং পাশে রয়েছে কেজি, এটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। সো এখানে কিন্তু এদিকে লেখা রয়েছে, আমরা যখন লিখব তখন উপর থেকে নিচের দিকে লিখব শ্রেণীব্যাপ্তি, এবং গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে দেখে থেকে লিখে ফেলবো গণসংখ্যা। এখন আমাদেরকে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই দুইটা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা বের করি। ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য প্রথম ঘরে যা রয়েছে সেম একই থাকবে। এখানে রয়েছে 4, এখানে আমরা 4 লিখব। এই 4 এর সাথে এই 8 আমরা যোগ করব। এখন এটার সাথে নিচেরটা যোগ করব। 8 এবং 4 হচ্ছে 12, 12 এর সাথে 13 আমরা যোগ করব। 12 এবং 13 হচ্ছে 25, 25, 25 এবং 10 এখানে যোগ করলে হবে 35, 35 এবং 2 হচ্ছে 37, 37 এবং 3 হচ্ছে 40। এখান থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। প্রথমটা সেম একই থাকবে, তারপর এটার সাথে নিচেরটা যোগ করব, 12 হবে। 12 এর সাথে 13 যোগ করলে 25, 25 এর সাথে 10 যোগ করলে 35, 35 এর সাথে 2 যোগ করলে 37 এবং এর সাথে 3 যোগ করলে 40। এখন আমাদেরকে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এটা আমরা কিভাবে বের করব? এখানে প্রথমে রয়েছে 55, 60, 65, 70 এরকম সংখ্যাগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আমরা 0.5 মাইনাস করব। যদি আমরা 55 মাইনাস 0.5 মাইনাস করি তাহলে এখানে হবে 54.5। তার মানে আমরা 1 এর অর্ধেক এখান থেকে মাইনাস করব। 60 থেকে যদি আমরা অর্ধেক কমাই 0.5 মাইনাস করি তাহলে এখানে বের হবে 59.5। দেখেন এখানে তোমাদেরকে সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দেই। এখানে রয়েছে 65, আমরা এখানে লিখব 65 মাইনাস 65 মাইনাস 0.5, 65 মাইনাস 0.5 কত হবে? 64.5, 64.5। এখানে আমরা 70 থেকে 0.5 মাইনাস করলে কত হবে? 70 মাইনাস 0.5, 69.5। এরকম ভাবে আমরা এগুলো লিখে ফেলবো। 69.5, 75 থেকে 74.5, 80 থেকে 79.5। এখন এদিকে আমরা টান দিব। এখন দেখেন আমরা এখান থেকে মাইনাস করলাম 0.5 এবং এই উচ্চ সীমা যেগুলো রয়েছে এখান থেকে আমরা 0.5 যোগ করব। তাহলে 59 এর সাথে 0.5 যোগ করলে হবে 59.5। 60 এর সাথে আমরা পয়েন্ট যোগ করলে হবে 64 এর সাথে পয়েন্ট যোগ করলে হবে 64.5। 69 তাহলে হবে 69.5। 74 74.5। 79 79.5। এখানে হচ্ছে 84 তাহলে 84.5। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করলাম অজীব রেখা অঙ্কন করার জন্য। এখানে আমরা এই শুরুতে যেগুলো রয়েছে নিম্ন সীমা এগুলো থেকে আমরা 0.5 মাইনাস করব এবং উচ্চ সীমা থেকে আমরা 0.5 প্লাস করব। সো এই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অজীব রেখা অঙ্কনের জন্য একটি সারণী তৈরি করবে। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে যে দুইটা গড় দেওয়া রয়েছে এই দুইটা গড় আমরা দেখে দেখে লিখে ফেললাম, গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এরপর আমরা বের করলাম ক্রমযোজিত গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। বের করার পর এখান থেকে আমাদেরকে লিখতে হবে চক কাগজে এক অক্ষ বরাবর এক গড় সমান 1 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর এক গড় সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। এতটুকু লিখবেন। এখন আমরা অজীব রেখা অঙ্কনের জন্য যে প্রয়োজনীয় সারণী রয়েছে এই সারণী আমরা এখান থেকে লিখব। এখন আমরা গ্রাফ পেপার হাতে নিয়ে গ্রাফ পেপারের মধ্যে এই লেখাগুলো কিন্তু আমাদেরকে প্রদর্শন করতে হবে, দেখাতে হবে গ্রাফ পেপারের মাধ্যমে। সো তোমরা অবশ্যই পরীক্ষার হলে গ্রাফ পেপার নিয়ে প্রবেশ করবে। এখান থেকে এই কর্নারে হবে অ, কর্নারে আমরা ধরবো কি অ। অনেকে প্রশ্ন করেন যে আমরা এখান থেকে গ্রাফ পেপারে কতটুকু নিব, কত বড় গ্রাফ পেপার নিব, কতটুকু কাটবো। সো এটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন
যখন আমরা অজীব রেখা অঙ্কন করব তখন আমরা দেখব যে এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণীর সর্বোচ্চ কত রয়েছে। এখানে সর্বোচ্চ হচ্ছে 40 পর্যন্ত, অর্থাৎ 40 পর্যন্ত রয়েছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এখান থেকে আমরা কি করব, উপরের দিকে আমরা কি করব, 40 পর্যন্ত যাব। যেমন এখানে রয়েছে 5, 10, প্রতি 5 ঘর পর পর 15, 20, 25, 30, 35, 40। এদিকে আমরা 40 পর্যন্ত লিখে ফেললাম। এখন আমরা এখান থেকে উপরের দিকে কেটে ফেলবো। সো এই হচ্ছে আমরা এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে ফেললাম এবং এদিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লিখবো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে লিখবেন, প্রথম গড় আমরা এখান থেকে এরকম কাটা দিয়ে দিব, প্রথম গড়, এবং আমরা লেখা শুরু করব, এখান থেকে আমরা লেখা শুরু করব। এখানে প্রথমে রয়েছে 54.5, আমরা এখানে প্রথম গড় লিখব 54.5। তারপর এখানে হচ্ছে 59.5, আমরা এখানে লিখব 59.5। এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, এখানে শুরুতে রয়েছে 54.5, এটা আমরা লিখলাম, তারপর 59.5 এটা লিখলাম। এই দুইটা আমরা প্রথমে লিখলাম, এখানে 54.5 এবং 59.5। এখন আমরা বাকিগুলো লিখবো। এখানে যে উচ্চ সীমা রয়েছে এই উচ্চ সীমা সম্পূর্ণ আমরা বাকিগুলো লিখবো। আমরা এটা লিখেছি, এটা লিখেছি, এখন বাকি আমরা সবগুলো উচ্চ সীমা লিখবো। 64.5 এখানে লিখবো 64.5, তারপর কি 69.5, 69.5, তারপর 74.5, 74.5, তারপর 79.5, 79.5, তারপর হচ্ছে 84.5, 84.5। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখলাম। এখন এখান থেকে এই যে শেষগুলো রয়েছে এখানে আমরা লিখবো x এবং উপরে আমরা এখানে লিখবো y। তাহলে y, o এবং এখানে হচ্ছে x। আমরা এদিকে স্কেল দিয়ে একটা রেখা দিয়ে দিব এবং তোমরা অবশ্যই কাট পেন্সিল দিয়ে পরীক্ষার হলে লিখবে। এখানে ক্যামেরায় পরিষ্কারভাবে দেখার জন্য আমি কলম দিয়ে লিখছি, তোমরা অবশ্যই কাট পেন্সিল ব্যবহার করবে, তা না হলে কিন্তু এটা ভুল হবে। এখন দেখেন এখান থেকে আমরা ব্যবহার করব ক্রমযোজিত গণসংখ্যা এই সারণীতে। কিভাবে ব্যবহার করব, এখানে প্রথম গড় হচ্ছে 59.5, 59.5, এখানে ক্রমযোজিত গণসংখ্যা কি রয়েছে 4। আমরা এই যে 59.5 রয়েছে এখান থেকে আমরা 4 গড় পর একটা দাগ দিব। তারপর উচ্চ সীমা আমরা দেখবো, উচ্চ সীমা এখান থেকে উচ্চ সীমা রয়েছে এগুলো দেখবো। 64.5 এখানে হচ্ছে 12, এই হচ্ছে 64.5, এখানে 5, 10, 12। তারপর 69.5, 69.5 এখানে রয়েছে 25, 5, 10, 15, 20, 25। তারপর এখানে রয়েছে 74.5, তাহলে 74.5 এখানে রয়েছে 35, এখানে আমরা লিখবো 5, 10, 15, 20, 25, 30, 35। তারপর 79.5, 79.5, এখানে 79.5 এর জায়গায় কত রয়েছে 37। আমরা এখান থেকে 5, 10, 15, 20, 25, 30, 35, 37 একটা দাগ দিয়ে দিব। তারপর সবশেষে হচ্ছে 40 মানে 40, এখান থেকে আমরা এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এর উপর আমরা কি করব, একটা দাগ দিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা অজীব রেখা অঙ্কনের জন্য গ্রাফ পেপারে এগুলো লিখবো। এখন আমরা এখান থেকে স্কেল নিয়ে প্রতিটা দাগের সাথে এগুলো মিলিয়ে নিব। সো এই হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কন। এভাবে খুব সহজে তোমরা পরীক্ষার হলে অজীব রেখা অঙ্কন করতে পারবে। এখন এখান থেকে বাকি যে অংশটুকু রয়েছে সেগুলো আমরা এখান থেকে ছিঁড়ে ফেলবো। দেখেন
প্রথমে উপরে লিখবেন অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, প্রথমে লিখবেন। লেখার পর এখান থেকে 4টা সারণীর প্রয়োজন হবে, শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এখান থেকে আমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাব 2টা গড়, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এই 2টা আমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাব। এখান থেকে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা লিখে ফেললাম। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে বের করবেন একটু আগে দেখিয়ে দিয়েছি, এবং ক্রমযুক্ত গণসংখ্যা এখানে বের করবেন। তারপর নিচে লিখবেন ছক কাগজে x অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। তারপর এখানে এরকম ভাবে একটা অজীব রেখা অঙ্কন করবেন। অঙ্কন করার পর এটা স্টেপলার দিয়ে নিচে এরকম ভাবে লাগিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছো কিভাবে পরীক্ষায় অজীব রেখা আসলে অঙ্কন করবে, সারণী তৈরি করবে এবং গ্রাফ পেপারে এগুলো তুলবে। এখন আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে আয়তলেখ অঙ্কন করব, এবং আয়তলেখ অঙ্কন করতে হলে কিভাবে আমরা সারণী তৈরি করব এবং গ্রাফ পেপারের মধ্যে আমরা আয়তলেখ কিভাবে অঙ্কন করব, বিস্তারিত খুব সহজে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে একটা সারণী তৈরি করতে হবে। এখানে দেখেন আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। আমরা পূর্বে দেখেছিলাম যখন আমরা অজীব রেখা অঙ্কন করেছিলাম, এখানে 4টা সারণীর প্রয়োজন ছিল, 4টি গড়ের প্রয়োজন ছিল। বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে 3টা সারণীর প্রয়োজন। একইভাবে আয়তলেখ যখন আমরা অঙ্কন করব তার জন্য আমাদের একটা সারণী তৈরি করতে হবে এরকম। তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য আমাদেরকে 1 2 3 এরকম 3টি সারণী তৈরি করতে হবে। তোমরা পরীক্ষায় 7 নাম্বার কিংবা 8 নাম্বার কোয়েশ্চনে গ নাম্বারে তোমরা পেয়ে যাবে এই অঙ্কটা, আয়তলেখ অঙ্কন। অথবা এখান থেকে বহুভুজ কিংবা অজীব রেখা যে কোনো একটা চলে আসবে গ নাম্বারে, 7 নং এবং 8 নং প্রশ্নের গ নাম্বারে, 2টাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে 2টা চিত্র। এখন দেখো এখান থেকে আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী প্রথমে উপরে লিখবেন। লেখার পর এরকম 3টা গড় তৈরি করবেন। একটা হচ্ছে শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। এখান থেকে দেখেন এই যে ওজন কেজি লেখা রয়েছে, এটা হচ্ছে শ্রেণীব্যক্তি, আমরা এদিকে লিখে ফেললাম। তারপর এখানে হচ্ছে গণসংখ্যা, আমরা গণসংখ্যা এখানে দেখে দেখে লিখে ফেললাম। বাকি থাকলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। আমরা যখন এখান থেকে অজীব রেখা অঙ্কন করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করবেন। সো একইভাবে আমরা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানেও বের করব। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাগুলো রয়েছে 55, 60, 65, 70, 75, 80, এই সংখ্যাগুলো থেকে আমরা প্রথমে 0.5 মাইনাস করব। 0.5 মাইনাস করব। যদি আমরা 55 থেকে 0.5 মাইনাস করি তাহলে এখানে হবে 54.5। যদি আমরা 60 থেকে 0.5 মাইনাস করি এখানে হবে 59.5। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করতে পারবে। 65 মাইনাস 0.5, তাহলে এখানে বের হবে কত? 64.5। এই যে 70 70 থেকে মাইনাস 0.5 হলে 69.5 হবে। 75 মাইনাস 0.5 74.5। এখানে 18.5 মাইনাস 0.5 79.5 বের হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে উচ্চ সীমা, এগুলোর সাথে আমরা আবার 0.5 যোগ করব। তাহলে 59 এর সাথে 0.5 যোগ করলে 59.5। তাহলে এখানে হচ্ছে 64, 64 এর সাথে 0.4 যোগ করলে কত হবে? 64.5। 69 এখানে হবে 69.5। 74 এখানে হবে 74.5। 84 এখানে হবে 79 এখানে হবে 79.5। 84 84.5। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে লিখে ফেললাম, এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা এখানে প্রথম গড় থেকে মাইনাস করব এবং উচ্চ সীমার সাথে প্লাস করব 0.5। আচ্ছা, এটা হচ্ছে সারণী।
সারণী তৈরি করার পর এখান থেকে আমরা লিখব ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। আমরা এতটুকু লিখে ফেলব। তারপর আমাদের প্রয়োজন হবে গ্রাফ পেপার। এরকম একটা গ্রাফ পেপার আমাদের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই পরীক্ষার হলে গ্রাফ পেপার নিয়ে প্রবেশ করবে। এখন আমরা গ্রাফ পেপারে এগুলো অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব? এখানে দেখেন, প্রথমে আমরা এদিকে আমরা লিখব, এখানে ও ধরব এবং এদিকে আমরা এরকম টান দিয়ে দিব স্কেল দিয়ে। তোমরা অবশ্যই পরীক্ষার হলে কাঠ পেন্সিল দিয়ে দাগ দিবে এবং স্কেল দিয়ে দাগ দিবে। এখানে ক্যামেরায় ক্লিয়ার দেখার জন্য আমি কলম দিয়ে দাগ দিচ্ছি। যদি তোমরা পরীক্ষার হলে কলম দিয়ে দাগ দাও তাহলে কিন্তু এটা ভুল হবে। তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে দাগ দিবে। এখানে এই যে নিচের দিকে আমরা কি লিখবো? এটা হচ্ছে এক্স অক্ষ। এখানে বলছে এক্স অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তার মানে আমাদেরকে নিচের দিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরতে হবে। এখানে দেখেন, প্রথমে আমরা প্রথম গড়টা এরকম বাস চিহ্ন দিয়ে এটা কেটে ফেলবো, প্রথম গড়। আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে 54.5। খেয়াল করবেন, এখানে প্রথমে কি 54.5 লেখা রয়েছে। তাহলে আমরা এই যে প্রথম গড় এখানে লিখবো আমরা 54.5 লিখবো। আচ্ছা, 54.5, তারপর ডান পাশে কি রয়েছে 59.5, এখানে লিখবো 59.5। এখানে কিন্তু বোঝার বিষয়, আমরা প্রথম করে লিখছি 54.5, তারপর 59.5। এখন আমরা বাকি সবগুলা এই উচ্চ সীমা লিখবো, এগুলা লিখবো না। এই উচ্চ সীমা বাকি সবগুলা লিখবো। প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এখান থেকে সম্পূর্ণ। আচ্ছা, প্রথম দুইটা আমরা লিখলাম 54.5, 59.5। এখন আমরা লিখবো 64.5, তারপর 69.5, তারপর 74.5, 79.5, 84.5 আমরা লিখে ফেললাম এবং এখান থেকে এদিকে আমরা লিখবো x। এখন উপরের দিকে হচ্ছে y অক্ষ। এখানে বলছে যে y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে। তার মানে উপরের দিকে আমাদেরকে গণসংখ্যা লিখতে হবে, এদিকে আমরা গণসংখ্যা লিখবো। তাহলে গণসংখ্যা আমরা 5, 10, 15, 20, 25, 30, 35, 40 কত পর্যন্ত যাব? এখানে দেখেন গণসংখ্যার সবচেয়ে বড় কি রয়েছে? সবচেয়ে বড় রয়েছে 13 পর্যন্ত। তার মানে যদি আমরা 15 পর্যন্ত যাই তাহলে কিন্তু এনাফ। এখান থেকে আমরা লিখব 5 ঘর পর 5, 10, 15 এনাফ। আমরা এখানে লিখব y। তাহলে y ও x আমাদের গ্রাফ পেপার আঁকা কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে রয়েছে 59.5, এই যে 59.5, এই 59.5 এর গড়ে গণসংখ্যা কত রয়েছে? 4। আমরা এখানে লিখব গণসংখ্যা 4। এই 4 এর গড়ে আমরা কি করব? একটা দাগ দিব। এই যে 59.5, এই 4 এর গড়ে আমরা একটা দাগ দিব এরকম। আচ্ছা, সরি, এখানে যেহেতু 4, তাহলে আমরা এই যে 4 রয়েছে এই 4 এর গড়ে আমরা দাগ দিব, উপরেরটা কিন্তু না। আমরা এই 4 এর গড়ে দাগ দিব। আচ্ছা, এখানে আমরা 4 এর গড়ে দাগ দিলাম। তারপর হচ্ছে এখানে কি 64.5, তাহলে 64.5 এ কি রয়েছে? 64.5 এখানে রয়েছে 8। আমরা এখান থেকে 5, 6, 7, 8 এই দাগ দিলাম। তারপর হচ্ছে 69.5, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 5, 10, 11, 12, 13। তারপর হচ্ছে 10 to 3, এখানে হবে 10,
তারপর এখানে হবে 2 এবং এখানে হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আয়তলেখ অঙ্কন। এখন আমরা এখান থেকে নিচের দিকে নামিয়ে নিব, এখান থেকে উপরের দিকে, এগুলো আমরা মিলিয়ে নিব। এখান থেকে আমরা নিচের দিকে নামিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আয়তলেখ অঙ্কন। এখন আমরা স্কেল কি দিয়ে, এই যে কাঠ পেন্সিল দিয়ে এগুলো এরকম ভাবে খালো করে দিব। কাঠ পেন্সিল দিয়ে এগুলা খালো করে দিব কাঠ পেন্সিল দিয়ে। এই বৃত্তটা আমরা ভরাট করে দিব কালো করে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আয়তলেখ অঙ্কন করবে। এরপর আমরা এটাকে কি করব, এখানে লাগিয়ে দিব, স্টেপলার দিয়ে লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমাদেরকে আয়তলেখ অঙ্কনের জন্য এখানে 3টে সারণীর প্রয়োজন হবে। এখান থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে লিখে ফেললাম, এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা প্রথমে শুরুতে যে নিম্ন সীমা রয়েছে এগুলোর সাথে 0.5 মাইনাস করব, এগুলোর সাথে 0.5 প্লাস করব। তাহলে কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের হয়ে যাবে। তারপরে এখানে আমরা লিখব চক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর প্রতি এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। তারপর আমরা এরকম ভাবে নিচের দিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব, এবং এদিকে আমরা কি নিব, গণসংখ্যা নেওয়ার পর আমরা এগুলা অঙ্কন করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে খুব সহজে আয়তলেখ অঙ্কন করবেন। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের গণিতের পরবর্তী সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ।